ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। গতকালে সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি পর্দাফাশ করে দিয়েছিলাম যে বাংলাদেশে কি পরিমাণ মিথ্যের চাষ হচ্ছে। চাষ আবাদ হয় আগে শুনেছিলাম, এখন দেখছি সেখানে মিথ্যের চাষ হয়। প্রতিদিন নতুন নতুন করে গল্প তৈরি হয়। টাকা আসে কোত্থেকে? এত গল্প তৈরির টাকা, শুটিং করার টাকা, বিপ্লব করার টাকা, মিথ্যে মিথ্যে বিক্ষোভ দেখানোর টাকা কোথা থেকে আসে? বিদেশ থেকে আসে। কিন্তু বিদেশ থেকে টাকা তো আর আসবে না, কারণ এখন এই মুহূর্তে আমেরিকা রয়েছে ট্রাম্পের হাতে। আর ট্রাম্প তো আর জো বিডেন নয় যে ডিপ স্টেটের মধ্যে দিয়ে টাকা, ইউএসএড এর টাকা চলে আসবে সোজা জামাতিদের ব্যাংক অ্যাকাউন্টে। সেখানে জামাতিরা নিজেরা যা খুশি তাই করবে, তছনছ করবে বাংলাদেশকে, আর তারপর সেই টাকার কিছু অংশ পাঠিয়ে দেবে ভারতের কিছু সাংবাদিকের মুখোশ পড়া কিছু দালালদের, যারা আসলে আমেরিকার টাকা জামাতিদের থেকে নিয়ে তাদের হয়ে লিখতে শুরু করে বাংলাদেশে কি ভীষণ বিক্ষোভ চলছে, খুনি হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের ছাত্র সমাজ, এই সমস্ত ভুলভাল জিনিসপত্র লিখে বেড়ায়। প্রত্যেকের জন্য বড় দুঃসংবাদ, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন এরপর যা সিদ্ধান্ত নেওয়ার, এই ডিপ স্টেটের দালালি যারা এতদিন পর্যন্ত করে এসেছে, এই সমস্ত জামাতিদের দালালি যারা করে চলেছে, জামাত এবং জামাতের দালাল, তাদের জন্যই চরম বার্তা। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নরেন্দ্র মোদী একাই নেবেন। কোন সিদ্ধান্তের ক্ষেত্রে, কোন পদক্ষেপের ক্ষেত্রে আমেরিকা কোন রকমের ইন্টারফেয়ার করবে না, অর্থাৎ কোন পদক্ষেপের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না আমেরিকা। ভারত যেটা ঠিক করবে মনে করবে সেটাই হবে। অতএব বিপদ বাড়ল, বিপদ ইনফ্যাক্ট বেড়েই গিয়েছিল। যেভাবে কোথাও আমরা ধরে ফেলেছি সাজানো গোছানো একটা আয়না ঘরকে, সেই মুহূর্ত থেকে বিপদটা অনেক বেশি বেড়ে গেছে। নাটকের দিন শেষ, যাত্রাপালা, সিনেমা শুটিং সবের দিন শেষ। গতকাল আমি সোজাসুজি দেখিয়েছিলাম আপনাদেরকে, যাদের মনে নেই তাদের জন্য আরও একবার আমি রিপিট টেলিকাস্ট করে বলে দেব যে এই গোটা আয়নাঘর নামক যে যাত্রাপালাটা বাংলাদেশের ইউনূস সরকার করছে, এবং আমাদের দেশে যৎসামান্য কিছু জামাতি দালাল যারা জামাতের থেকে টাকা পয়সা নেই সেগুলোকে নিয়ে তবা তবা করছে, তার মধ্যে কতখানি জল মেশানো রয়েছে, মানে পুরোটাই জল, দুধ কিছুই নেই। গোটাটাই সাজানো গোছানো একটা সেট, ঠিক যেরকম সিনেমার আগে সেট তৈরি হয়, সিরিয়ালের আগে সেট তৈরি হয়, ঠিক সেরকম কারি কারি টাকা খরচ করে একটা যাত্রাপালার সেট তৈরি করেছিল মোহাম্মদ ইউনূস। আর কি ছিল সেই সেটে, যেখান থেকে বিপদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে? ছিল হচ্ছে একটা স্টিলের চেয়ার, যে স্টিলের চেয়ারে আমি পরপরই সেই ছবিগুলো দেখাবো আজকে আপনাদের শুরুতেই, যে কিভাবে বিপদের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূস। তার কালা চিট্টা ফাঁস হয়ে গেছে, পর্দা ফাঁস হয়ে গেছে, মিথ্যের চাষ দেখিয়ে দিয়েছি আমরা, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ফটোশুটের আগে ট্রায়াল রান চলছিল। স্টিলের চেয়ারকে নিয়ে এসেছে পৃথিবী শুদ্ধ সব কোনো দেশে। স্টিলের চেয়ারে কখনো ইলেকট্রিক শক দেওয়া হয় না, দেওয়া হয় কাঠের চেয়ারে, জানে না মোহাম্মদ ইউনূস। আর তার যারা সেট বানিয়েছে পয়সা খরচ করে, আমেরিকা সরকারের টাকা ধ্বংস করে, ইউএসএড এর টাকা ধ্বংস করে এগুলো বানানো হয়েছে। সেখানে ফটোশুটের আগে ট্রায়াল রানও দেওয়া হচ্ছে, ঘুরে 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 দেখা হচ্ছে কি চেয়ারটা কেমন ঘুরছে। শুধু তাই নয়, দেওয়াল দেখবেন চকচকে দেওয়াল, পরিষ্কার ঝকঝকে, 1 ইঞ্চি ধুলো নেই, 1 ইঞ্চি কালো ঝুল নেই, যেটা নাকি হচ্ছে গুম ঘর, আয়না ঘর, সেখানে চকচকে রং করা দেওয়াল। গ্রিল আছে কিন্তু জং নেই, আজব জায়গা। নতুন নতুন গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, সাজানো গোছানো একটা আয়না ঘর, একটা গুম ঘর দেখানোর জন্য। মানে গল্পে গরু গাছে ওঠে আর বাংলাদেশে গরু আকাশে ওড়ে। এছাড়া নতুন কোমোট, নতুন গাঁথনি দেখতে পেয়েছি আমরা। পৃথিবীর কোথাও যাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয় সেই সমস্ত কয়েদিদের জন্য এরকম দামি কোমোট রাখা হয় না। আমরা বাড়িতেও অনেকে এত দামি কোমোট ব্যবহার করি না। নতুন গাঁথনি দেওয়া হয়েছে, ভাবুন, নতুন নতুন কাজ তাড়াহুড়ো করে করতে হয়েছে, সময় চলে গেছে, তাই গাঁথনির উপরে আর রং করা হয়নি, নতুন গাঁথনি ধরা পড়ে গেল ক্যামেরায়। চকচক করছে নতুন সুইচ বোর্ড,
যে সুইচবোর্ড সাধারণত বাড়িতেও রাখা হয় না, এতটাই দামি চকচকে, সেই সুইচবোর্ড লাগানো হয়েছে নাকি আয়না ঘরে, নাকি গুম ঘরে। এতটাই হাস্যকর, দুর্বল স্ক্রিপ্ট, দুর্বল চিত্রনাট্য, যাত্রাপালা, কোটি কোটি টাকা খরচ করে একটা মিথ্যে সাজিয়ে গুছিয়ে আয়নাঘর সামনে তুলে ধরেছে, কি না সারা বিশ্বের সামনে দেখাবে বলে। আচ্ছা, কোথাও দেখেছেন বন্দীদের জন্য ঝকঝকে শাওয়ার তৈরি হয়, টাইলস দিয়ে বাঁধানো বাথরুম থাকে? আমরা তো শুনেছিলাম নরক। আয়নাঘর মানে একটা নরক ঘর, একটা গুম ঘর, যেখানে দিনের আলো পৌঁছয় না, কোনো সুবিধা থাকে না, মানুষকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয় বছরের পর বছর। সেখানে নাকি ঝকঝক করছে শাওয়ার, নতুন শাওয়ার, নতুন কল, টাইলস চকচক করছে। আচ্ছা, ট্রায়ালের চেয়ার দেখুন, ট্রায়ালের চেয়ারটা হচ্ছে স্টিলের চেয়ার। স্টিলের চেয়ারে কোথাও কোথাও শক দেওয়া হয় না, এটা বিজ্ঞানের উল্টো দিকে হেঁটে হেঁটে কথা বলা হয়। সবসময় যে চেয়ারে শক দেওয়া হবে সেটা হবে কাঠের চেয়ার, সারা বিশ্বে এটা হয়। এখানে এরা গাধার মতো একটা স্টিলের চেয়ার নিয়ে বসিয়ে দিয়েছে। আচ্ছা, চিমনি দেখুন, নতুন চিমনি, একটা চিমনি নয়, কোনো কোনো ঘরে দেখুন ডাবল ডাবল চিমনি। মানে শেখ হাসিনা কি মহান, কি উদার যে উনি নাকি বন্দীদের জন্য ডাবল ডাবল চিমনি রেখে দিতেন যাতে ভেতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যায়। হাস্যকর। কোন দেশের কোন সরকার যদি বন্দীদেরকে রাখতে চায় নরক যন্ত্রণায়, সেরকম ডাবল ডাবল চিমনি রাখবে, নতুন নতুন চিমনি রাখবে, নতুন করে ঝকঝকে করে দেওয়াল রং করিয়ে রাখবে? ঝকঝকে নতুন সমস্ত টাইলস বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে। বিদেশি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ ইউনুস, তাদেরকে দেখাচ্ছেন পুরো বিষয়টা। আর তার সঙ্গে চলছে দেদার ফটোশুট, বাইরে থেকে ক্যামেরাম্যান নিয়ে ঢোকা হয়েছে। খিচমেরি ফটো, আমি আগের দিন বলছিলাম, খিচিক খিচিক করে ফটোশুট করার জন্য মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের ফটোগ্রাফারকে নিয়ে ঢুকছে। আজ আমি আয়নাঘরে ঢুকছি, আজ আমি আয়নাঘর খুঁজে পেয়েছি, আসলে ব্র্যাকেটের মধ্যে আজ আমি একটা আয়নাঘর বানিয়ে ফেলেছি। এবং সূত্রের খবর, শুনে রাখুন, জেনে রাখুন, আরও এরকম আয়নাঘর নাকি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, অর্থাৎ কাজ চলছে আয়নাঘর তৈরির। লোককে দেখাতে হবে তো। কিন্তু এবার তো বিদেশ থেকে টাকা আসা বন্ধ, এবার কি হবে? এবার কি হবে? গতকাল ইউনুসের আয়নাঘরের পর্দা ফাঁস করেছিলাম, দেখিয়েছিলাম কিভাবে আয়নাঘর দেখানোর নামে আসলে ফটো সেশন চলছে, নতুন করে একটা সেট তৈরি করা হয়েছে। আর আজকে আরো একবার দেখাই কত বড় বিপদ নিজেরা নিজেরা ডেকে এনেছেন এরা। দেখাবো কিভাবে প্লটটা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল। ভাবুন, কত টাকা মানুষের থাকলে, বিদেশ থেকে কত টাকা এলে সোশ্যাল মিডিয়াকে ধরে, সোশ্যাল মিডিয়াকে টাকা দিয়ে এই সমস্ত ভুয়ো জিনিস ছড়ানো হয়, কিভাবে গুজব ছড়ানো হয়, কিরকমভাবে ছড়ানো হয়েছিল চলুন দেখাই। দেখাবো হচ্ছে সোশ্যাল মিডিয়াকে একটা ঘর দেখানো হয় সোশ্যাল মিডিয়াতে। সেই ঘরের ছবি এই মুহূর্তে আমার কাছে আছে এবং আমরা ফ্যাক্ট চেক করেছি। এই ঘরকে বলা হচ্ছিল আয়নাঘর। এই মুহূর্তে আমি দেখাচ্ছি, এই ঘরটা নাকি আয়নাঘর ছিল। এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল দিনের পর দিন ধরে, কারণ আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার যারা মালিক তারাও আসলে ডিপ স্টেটের একটা অংশীদার এবং তাদের সঙ্গে ইউনুস ঘন্টা পর ঘন্টা বক্তব্য কথা বলে, মিটিং করে এবং পয়সার বিনিময়ে এই ধরনের ছবিগুলোকে ভাইরাল করা হয়েছিল। একটা টিকটক অ্যাকাউন্ট ভিডিও ভাইরাল হয়েছিল সেই অ্যাকাউন্টে। এরপরে আমরা সোজাসুজি স্বর্ণালীর টিম এটাকে দেখতে শুরু করলো যে আসলে এটা কিসের ছবি। দেখতে গিয়ে আমরা জানতে পারলাম, আপনারাও গুগল করে সার্চ করে দেখে নিন, এটা হচ্ছে প্যারিসের নরকঙ্কাল ভর্তি একটা জায়গাটা হচ্ছে প্যারিসের ছবি। আমার মনে হয় প্যারিস থেকে কোনো বিখ্যাত ব্লগার হয়তো, যিনি ইন্ধন দেন 32 ধানমন্ডি ভেঙে ফেলুন, সেরকম একখানা বিকৃত মস্তিষ্কের কোনো বিদেশে বসে বাংলাদেশের কোনো ব্লগার বোধহয় এই ছবিটা পাঠিয়ে দিয়ে বলেছে চলাও এই ছবি আয়নাঘরের নাম দিয়ে। আমরা খোঁজ করতে গিয়ে দেখলাম যেটা হচ্ছে 1800 শতকের। ভাবুন, সেই সময়কার প্যারিসে যে মহামারী বেড়ে গিয়েছিল সেই মহামারীর সময় যেখানে মৃতদেহকে ডাম্প করে রাখা হতো, কারণ কবরস্থানের পর্যন্ত আকাল পড়ে গেছিল, যে ঘরে এগুলোকে একসঙ্গে রাখা হতো সেই ঘরে এই কঙ্কালগুলো মানে মৃতদেহগুলো পচে কঙ্কালের পাহাড় তৈরি হয়েছিল। এই ছবিটাকে নিয়ে এসে ইউনুসের টিম এই ছবিটাকে নিয়ে এসে বলা হয়েছে এটা নাকি আয়নাঘরের ছবি। মানে ছত্রে ছত্রে মিথ্যে কথা, ছত্রে ছত্রে। কারা রয়েছে আমার জানতে ইচ্ছে করে। প্যারিসে বসে আছে, ফ্রান্সে বসে আছে, কোন কোন বাংলাদেশের সেই সমস্ত জামাতের দালাল যারা টাকা দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে, অশান্ত করে, ওখান থেকে বসে বসে এই ধরনের গরম গরম ভাষণ দেয় আর ভুলভাল ছবিগুলোকে নিয়ে ইউনুসকে বলে যে ভাই ইউনুস এগুলোকে ভাইরাল করো, যা টাকা লাগে সব টাকা তো চলে আসছে। আমেরিকার আগের সরকার সব টাকা পাঠিয়ে দিচ্ছিল,
এগুলোকে ভাইরাল করো। আরও একটা পর্দা ফাঁস করলাম আজকে, এখানেই শেষ নয়, এরপর আরও একটা শেষ পর্দা ফাঁস বাকি রয়েছে, আজ দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পর বলবো যে কি পরিমাণ বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ইউনূস নয়, ইউনূসের জন্য গোটা বাংলাদেশ। কারণ এবার বড় বিপদের সামনে পড়তে চলেছে বাংলাদেশের সাধারণ মানুষও। কারণ যে সর্বনাশ করে গেছে ইউনূস, তার মাসুল কড়ায় গন্ডায় চুকোতে হবে প্রত্যেককে। লাস্ট একটা পর্দাফাঁস আজকে করে দিয়ে সোজাসুজি স্বর্ণালীতে। বৃহস্পতিবার ইউনূস যাদেরকে নিয়ে সাজানো আয়নাঘর পরিদর্শনে গিয়েছিল, ফটোশুট করতে গিয়েছিল, সেই দলে শুধু বিদেশি সাংবাদিকরা ছিল না, ছিল আরো একজন। কে সে? ছিল নামকরা এক জঙ্গি। আমি বলছি না কথা, আপনাদের মনে হবে হয়তো ভারতে বসে আমি বলছি, এটা বলছে বাংলাদেশের তাবর তাবর সংবাদ মাধ্যম। দেখাবো সেই ছবি, এই মুহূর্তে সেই ছবি দেখাবো। বাংলাদেশের পোর্টালে বিভিন্ন জায়গাতে প্রকাশিত হয়েছে এই খবর। চিহ্নিত জঙ্গি খুনি শেখ হাসিনার আয়নাঘর নাকি, সে আয়নাঘরের নাম শুনেছেন কিন্তু ভয়াবহতা দেখেননি। আর এখানে চিহ্নিত জেএমবি জঙ্গিকে আয়নাঘরের রাজসাক্ষী বানিয়েছে ইউনূস সরকার। একজন জঙ্গি তাকে নিয়ে এসছে এই ইউনূস এই আয়নাঘর দেখানোর জন্য, টর্চার সেল দেখানোর জন্য। গোলাম সরোয়ার রাহাত সেই জঙ্গি তাকে নিয়ে এসে সে নাকি দেখাচ্ছে আয়নাঘর কেমন ছিল। একটা জঙ্গি, এরপর আর কিছু বলার নেই, আপনারা বুঝে গেছেন, পুরো গল্পটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে কাদের সাহায্যে এত লাফালাফি হচ্ছিল, নতুন নতুন গল্প তৈরি করা হচ্ছিল। ইউনূসের সঙ্গে পরিদর্শনে গিয়েছিল গোলাম সরোয়ার রাহাত। এই গোলাম সরোয়ার রাহাত আসলে একজন জেএমবি জঙ্গি। 2014 সালে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলার মূল অভিযুক্ত ছিল এই গোলাম সরোয়ার রাহাত। এটা তো গেল বাংলাদেশে ইউনূসের সাজানো ষড়যন্ত্রের পর্দাফাঁস। কিন্তু এবার আসছি মেন জায়গা, মেন পয়েন্টে। বৃহত্তর এই চক্রান্তে শুধুমাত্র ওপার নয়, আমাদের দেশ ভারতবর্ষের একটা বড় অংশ সামিল হয়ে রয়েছে। টাকার বিনিময়, সবটাই টাকার বিনিময়, দেশকে বদনাম করার জন্য। শুরুটা হয়েছিল সেই ছদ্ম ছাত্র আন্দোলন দিয়ে, যেটা আসলে ফলস একটা ছাত্র আন্দোলন। সেই সময় হাসিনার বিরুদ্ধে পথে নেমে কারা কারা আওয়াজ তুলেছিল মনে আছে আপনাদের? যদি মনে না থাকে তাহলে আজকে এই মুহূর্তে দেখাবো সিপিএম এর একটা র্যালি, যারা রাস্তায় নেমে গেল খুনি হাসিনার পদত্যাগ চাই। তখনও মানুষ বুঝতে পারেনি যে কেসটা কি চলছে। আজকে স্পষ্ট হয়ে গেছে যে টাকার বিনিময় দেশে জঙ্গিদেরকে ঘুরে বেড়ানোর এই শর্তে একটা সরকারকে ফেলে দেওয়া হলো। পুরোটাই ফাঁপা, পুরোটাই মিথ্যে। কিন্তু সেই সময়তে বাংলাদেশের জন্য দরদ উতলে উঠেছিল এখানে বঙ্গ সিপিএম এর। তারা মিছিল করা শুরু করে দিয়েছিল খুনি হাসিনার পদত্যাগ চাই। দেখাবো সেই ভিজুয়াল, একবার দেখুন তো। চিনতে পারছেন স্লোগানটা? আজাদি আজাদি স্লোগান দিচ্ছে কারা, শুনুন তো একবার ফুল ফ্রেমে। সেদিনে সেই বিষ বৃক্ষটা আজকে বড় হয়েছে। সেদিনকেও শুনেছিলেন আজাদি আজাদি স্লোগান। প্রশ্ন হচ্ছে সিপিএম এই বামপন্থীরা যেখানেই পারে সেখানে একটা করে আজাদি স্লোগান দিয়ে দেয়। অভয়ার বিচার চাই, সেখানেও আজাদি স্লোগান। কাশ্মীরেও আজাদি স্লোগান। জেএনইউ দিল্লিতে সেখানেও আজাদি স্লোগান। যাদবপুর ইউনিভার্সিটি এখানেও আজাদি স্লোগান। আচ্ছা, হাসিনার সরকার পড়বে কি পড়বে না, তার জন্য এই বামপন্থীরা রাস্তায় নেমে আজাদি আজাদি স্লোগান মারা শুরু করে দিল। কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে বাংলাদেশের প্রতি প্রেম জেগে উঠল। সেদিনের সেই বিষবৃক্ষ আজকে বড় হয়েছে, ডালপালা গজিয়েছে। সিপিএম এর পার্টি কেন্দ্রের সপ্তদশ সম্মেলন সংক্রান্ত দলিল আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রমোদ দাশগুপ্ত ভবনে পতাকা উত্তোলন করে এই সম্মেলন শুরু হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্র সপ্তদশ সম্মেলন। পতাকা উত্তোলন করেছে সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
আর সঙ্গে সঙ্গে সামনে চলে এসেছে সম্মেলন সংক্রান্ত দলিল। কি আছে এই দলিলে? দলিলে কি আছে বললে আপনি বুঝতে পারবেন যে আসলে এপারে বসে বসে বাংলাদেশে যারা হাসিনা বিরোধী শক্তি, যারা জামাতি শক্তি, তাদেরকে এপার থেকে কারা আসলে অক্সিজেন জুগিয়ে গিয়েছিল, কারা সাপোর্ট করে গিয়েছিল, কিসের বিনিময় করেছিল সেটা পরে বলছি। যে দলিল আজকে সিপিএম এর তরফ থেকে সামনে নিয়ে আসা হয়েছে, সেই দলিলের 6 নম্বর পাতায় কি রয়েছে জানেন? 6 নম্বর পাতায় রয়েছে শোক প্রস্তাব। সেখানে কুম্ভে নিহত পুণ্যার্থীদের ধর্মভীরু আখ্যা দেওয়া হয়েছে। দলিলে লেখা রয়েছে কুম্ভ মেলায় সরকারি চূড়ান্ত অব্যবস্থার শিকার হয়েছেন ধর্মভীরু সাধারণ মানুষ। আর কি রয়েছে? শোক প্রস্তাব রয়েছে। কিসের জন্য? প্যালেস্তাইনের জন্য। প্যালেস্তাইনে কত অসহায় নারী শিশু মারা গেছে, তার জন্য শোক প্রস্তাব রয়েছে। ইউনূসের সরকারের আমলে বাংলাদেশে একের পর এক হিন্দু নিধনের ঘটনা প্রকাশ্যে এসেছে, তা নিয়ে শোক প্রস্তাবে কোনো উল্লেখ নেই। উল্টে আন্তর্জাতিকতাবাদী সিপিএম আমেরিকার বাফেলায় 10 কৃষ্ণাঙ্গর মানুষের হত্যা, ক্যালিফোর্নিয়ায় দাবানল, গাজা, ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনি শিশুদের মৃত্যু নিয়ে সমস্ত বিষয় নিয়ে শোক জ্ঞাপন করেছে। শুধু ভুলে গেছে বাংলাদেশে হিন্দু নিধনের বিষয়টা। ব্রাত্য থেকে গেছে শুধুমাত্র বাংলাদেশ। এরপর দলিলের 13 নম্বর পৃষ্ঠায় রাজ্যের পরিস্থিতির পয়েন্টও বলা হয়েছে। সেই পয়েন্টে কি বলা হয়েছে আমি বলবো পরে। সবকিছু নিয়ে কথা হয়েছে, কিন্তু না তো বাংলাদেশ নিয়ে কথা হয়েছে, না তো এ রাজ্যের বারবারন্ত খারেজি মাদ্রাসা, তা নিয়ে একটা শব্দ খরচ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এসবে প্রশ্রয় পাচ্ছে কারা? সিপিএম এর কাছে এটা কি অপ্রত্যাশিত? না বোধহয়। যে রাজনৈতিক দলের রাজ্য সম্পাদক বলেন যে সীমান্তে তৃণমূল বিজেপি রাজনীতি হচ্ছে, সীমান্তে যখন মানুষ দাঁড়িয়ে গেছে, যখন সেখানে বিএসএফ আক্রান্ত হচ্ছে, যখন সীমান্তে কাঁটাতার বসানো যাচ্ছে না, সেখানে অকথ্য গালিগালাজ চলছে, দেশকে গালিগালাজ করছে বাংলাদেশের লোকজনেরা, বিজেপি, তখন সেই সময় সিপিএম এর রাজ্য সম্পাদক বলছেন যে তৃণমূল বিজেপি নাকি রাজনীতি করছে। যে রাজ্য সম্পাদক একটা পার্টির, তিনি বলেন যে বাংলাদেশের সমস্যা এখানকার মিডিয়ার তৈরি করা সমস্যা নাকি, সেখানে আর কি বা প্রত্যাশা করা যায় বলুন? দুটো বক্তব্য যদি কেউ ভুলে গিয়ে থাকেন, তাহলে আজকে এবার শুনিয়ে দেওয়া যাক মোহাম্মদ সেলিমের দুটো কালজয়ী বক্তব্য বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে। তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সিপিএম এর এই সম্মেলনের দলিল থেকে কি সুন্দর করে এডিট করে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ সংক্রান্ত সমস্ত বিষয়। দেখুন, এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে বাংলাদেশের শান্তি বা সম্প্রীতি চাই, তার থেকে বেশি হচ্ছে অনেকে এটাকে আমাদের রাজ্যে সেটাকে নিয়ে হিংসা এবং বিদ্বেষ হতে চাইছেন। এবং কয়েকটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, কয়েকটা খবরের কাগজ উদ্দেশ্য প্রণীতভাবে দেশের স্বার্থে নয়, সংখ্যাগুরুবাদকে বাড়ানোর জন্য, হিন্দুত্ববাদী রাজনীতিকে ছড়ানোর জন্য এবং বাংলাদেশি নাম করে আসলে ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিশানা করার জন্য উল্টে চিৎকার করছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। আমরা গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, আসলে বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। ঠিক এই জায়গায় আজকে আমাদের প্রশ্ন, যে ওপারে ইউনূসের জামাত মৌলবাদ আর এপারে বাম মতবাদ, আসলে সবাই বুঝতে পেরেছেন যে কি চলছে, কাদের মদতে কি চলছে। এবং যখন এই ঘটনাগুলো ঘটছে একের পর এক, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে সারা দেশে, সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা অবস্থান নিচ্ছে। শুধু তাই নয়, যারা এতদিন ধরে ডিপ স্টেটে দালালি করে এসেছে, যারা জামাতের কাছে ফান্ড পাঠিয়েছে, যারা এপারে, যারা বাংলাদেশের প্রতি দরদ দেখিয়ে এসছে, দীর্ঘদিন ধরে রাস্তায় নেমেছে, স্লোগান তুলেছে আজাদি আজাদি, সমস্ত ক্ষেত্রে পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে বা কি ব্যবস্থা নেওয়া হতে পারে, সব কিছুর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ফাইনাল কল মোদির উপরই ছেড়ে দিয়েছেন। মোদি যা বলবেন সেটাই হবে। এখন কি ব্যবস্থা নেওয়া হতে পারে অনেকে আলোচনা করা শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশে কি হবে? প্যালেস্তাইনের মতো, গাজার মতো ভেঙে চুরে নতুন করে শুরু হতে পারে, নাকি আরো অনেক কঠিন স্টেপ মোদি চাইলেই নিতে পারেন? এবার কি হবে?
এক এক করে সমস্ত পর্দাগুলো ফাঁস হয়ে গেছে। ইউনূসের দীর্ঘদিনের মিথ্যাচার, এমনকি আয়নাঘরের মিথ্যাচার, সাজিয়ে গুছিয়ে একটা নাটক, একটা আন্দোলন যাকে নাকি ছাত্র আন্দোলন বলে সামনে নিয়ে আসা হয়েছিল, মেধাবীদের আন্দোলন বলে নিয়ে আসা হয়েছিল, সেটাও যে পুরোটাই হচ্ছে ফাঁপা, পুরোটাই মিথ্যাচার। এবং তাতে যারা মদত জুগিয়ে দিয়েছিল আমাদের এদেশে থেকে, এপার বাংলা থেকে, প্রত্যেক মুহূর্তে আজাদি আজাদি স্লোগান দিয়ে, অভয়ার ক্ষেত্রেও আজাদি, কাশ্মীরেও আজাদি, জেএনইউতেও আজাদি, যাদবপুরেও আজাদি, র্যাগিং হলেও আজাদি, আর বাংলাদেশে শেখ হাসিনার জন্য আজাদি, অথচ তাদের বাংলাদেশের হিন্দুদের জন্য একটা শব্দ খরচ করার ক্ষমতা হলো না পার্টির সম্মেলনের খসড়ায়, দলিলে। ভারী অদ্ভুত বিষয়। সময় কি আসেনি এখনো পর্যন্ত এই মুখোশগুলোকে খুলে একটা কড়া পদক্ষেপ নেওয়ার? সত্যি সত্যি ঘরে এবং বাইরে যারা দেশে থেকে প্রত্যেক মুহূর্তে বিদেশি শক্তিকে মজবুত করার জন্য কাজ করে যায়, তাদের বিরুদ্ধেই বা পদক্ষেপ কবে হবে? সোজাসুজি প্রশ্নগুলো তুলব। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক দেবাশিস চৌধুরী, রয়েছেন রক্তিম দাস সাংবাদিক, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, এছাড়াও বিদেশ থেকে মানে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আম জনতা দলের নেতা আরিফ বিল্লাহ। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি আরিফের কাছে নিঃসন্দেহে আসবো, তবে তার আগে আমি একবার আসবো রক্তিমবাবু আপনার কাছে। ঘরে এবং বাইরে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির একসঙ্গে সাক্ষাৎ, মিটিং এবং একসঙ্গে যৌথ বার্তা, আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশের ঘুম ওড়ায়নি, ইউনূসপন্থী জামাতিদের ঘুম ওড়ায়নি, একই সঙ্গে আমাদের দেশের অনেকেরও ঘুম উড়িয়ে দিয়েছে। কি বলবেন রক্তিমদা? না দেখুন, বাংলাদেশের যে কোনো ঘটনার সঙ্গেই হঠাৎ করে আমরা পশ্চিমবঙ্গের মিল পাওয়া শুরু করলাম। বাংলাদেশের শেখ হাসিনার পরাজয়ের সঙ্গে সঙ্গেই ওখানে যেরকম আন্দোলন শুরু হয়ে গেল, এখানেও একটা আন্দোলন শুরু হয়ে গেল এবং সেখানে ঠিক একই স্টাইলে একই রকমভাবে লেখা শুরু হয়ে গেল, মূলত বামপন্থীদের নেতৃত্বে। তো এটা যে ডিপ স্টেটের একটা অংশ, সেটা যখন রিপাবলিকান ইনস্টিটিউট যে রিপোর্টটা জমা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, সেখান থেকে কিন্তু অনেক তথ্যই বেরিয়ে আসছে। সুতরাং ইউনূস সাহেবের কাছে এবং যারা ভারতে দাঁড়িয়ে এই দেশবিরোধী চক্রান্তের সঙ্গে যুক্ত, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তারা কোথায় পালাবেন আমি জানি না। আমি একটা তথ্য আপনাদের সামনে দিই। আপনি একটু আগে বললেন না যে বাংলাদেশে বলা হচ্ছিল মেধাবী ছাত্ররা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। আসলে মেধাবী ছাত্ররা নয়, মেধাবী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। আন্দোলনটা কিন্তু করেছিল মূলত এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এবং বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যাঙের ছাতার মতো। যারা ঢাকায় গেছেন বা অন্য শহরগুলোতে গেছেন দেখবেন নিচে শপিং মল, উপরে বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কারা পড়েন? সবই বাপখাদানো মাখাদানো ছেলেপিলে, সেরকম তাদের যোগ্যতা নেই, তারা বিশ্ববিদ্যালয়ের তকমাটা নিতে যান। মিডল অফ জুলাইয়ে যখন বৈষম্য বিরোধী আন্দোলন প্রায় নিয়ন্ত্রণে, তখন একটা মেটিকুলাস ডিজাইন হয়। কার নেতৃত্বে? ব্র্যাকের নামটা দাদা ওদিকে দাঁড়িয়ে রয়েছেন, তিনি জানেন। ব্র্যাক হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটা এনজিও। এই ব্র্যাকের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির প্রধান নির্বাহী আসেফ সালেহ ও ফটোগ্রাফার শহীদুল আলম একাধিক বৈঠক সে সময় করেছিলেন মার্কিন দূতাবাসে। এরপরেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি ছাত্রদের নির্দেশ দেন যে তোমরা আন্দোলনে যাও, এবং আসিফ নিজেই মিটিং ডেকে বলেছিলেন যে কোনো মূল্যে আন্দোলনকে চাকমা করতে হবে। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বিদেশ থেকে ফান্ড নেয়, এই টাকা পয়সাগুলো এলো কোথা থেকে? হ্যাঁ আমি বলছি তো, এই টাকাটা, এই ফান্ডিংটা আছে আমার কাছে, ফান্ডিংটা আছে আমার কাছে আছে। আমি আজকে দেখছিলাম যে স্কট পেরি, মার্কিন সেনেটর স্কট পেরি, তিনি বলছেন যে 5000 কোটি নাকি খরচ হতে এর জন্য। আমি বলছি 5000 কোটি। আমি বলছি এই ব্র্যাক ইনস্টিটিউট জর্জ সোরেজের ওপেন সোসাইটি ইউনিভার্সিটির নেটওয়ার্কের অংশ। এরা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়ের জন্য $10 মিলিয়ন দিয়েছে। $10 মিলিয়ন, 1 টাকা 2 টাকা নয়। সেই রোহিঙ্গারা যারা বাংলাদেশ থেকে বাংলাদেশে উৎপাত করছে এবং সেখান থেকে এসে আমার এখানে উৎপাত করছে এবং গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে, সেই রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য $10 মিলিয়ন তৈরি করছে, জঙ্গি তৈরি করার জন্য। অর্থাৎ ডিপ স্টেটের কি গভীর চক্রান্ত যে ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে দিয়ে টাকাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার তো প্রশ্ন এই জায়গাতেই যে এত টাকা, হাজার কোটি টাকা এসেছে, আর সেই টাকাতে কি শেষ পর্যন্ত 6 মাস সময় ধরে একটা করে আয়নাঘর তৈরি করা হলো? আমার কাছে তো খবর আছে নাকি আরো এরকম আয়নাঘর নাকি আন্ডার কনস্ট্রাকশন। আরে আয়নাঘরে আরো কদিন পরে নাকি তাদেরকে কোন ঘরে পাঠানো হবে এবার? আয়নাঘরে যে চেয়ারটা রাখা হয়েছে ওটা তো বংশালে বানানো হয়েছে।
ওটা তো বংশাল থেকে বানানো হয়েছে। দাদা হাসছেন, হ্যাঁ বংশালি ওই চেয়ারগুলো কিনতে পাওয়া যায়, আমি দেখেছি। ওটা স্টিলের তৈরি চেয়ার, ওগুলো দিয়ে চুল কাটা হয়। মানে ফোর্ড অ্যালভা এডিসন যিনি ইলেকট্রিক আবিষ্কার করেছিলেন তিনিও বোধহয় শুনলে অজ্ঞান হয়ে যেতেন, এইরকম একটা ঘটনা। শুধু তাই নয়, আয়নাঘরে নতুন টাওয়েল ঝুলছে। কার জন্য? মোহাম্মদ ইউনূস ওখানে গিয়ে আপনাদের কথায় গোসল করবেন নাকি? আর ওই যে 1 কেজি 2 কেজি পেঁয়াজের প্লাস্টিকের ঠোঙাও দেখতে পেলাম, সেগুলো কি জন্য? কি রান্না বান্না খিচুড়ি রান্না হবে নাকি? ভারতীয় পেঁয়াজ রয়েছে ওখানে। সাজানো গোছানো একটা প্ল্যান আয়নাঘর তৈরি করছেন, একটা নাটক। বোধহয় নাটকের নাট্যকার বোধহয় ফারুকি, আমার মনে হয় মোহাম্মদ ফারুকি, যিনি যাকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন। উনি খুব ভালো নাট্যকার, উনি খুব পুরস্কারও পেয়েছেন অনেক। ওনাকে দিয়ে কি নাটকের ডিজাইনটা করতে 6 মাস সময় লেগে গেল, নতুন ফ্যান ট্যান ঝুলিয়ে টুলিয়ে। সেটা দারুণ হয়েছে। এটাই তো প্রশ্ন, এবার কি হবে? সেটা দারুণ হয়েছে। এত টাকা তো আগে নিয়ে আসা হয়েছে, টাকা সমস্ত হজম করে দিয়েছে, বাকি দেশের কিছু কোনো কাজেই লাগেনি। এরপরে নতুন এই সমস্ত ফলস সাজানো গোছানো আয়নাঘর তৈরি করা হয়েছে, যেগুলো আমরা পর্দা ফাঁস করে দিয়েছি। আমি আরিফ বিল্লার কাছেই আসবো। পাশে একটা জঙ্গি গোলাম সরোয়ার রাহাত, তাকে নিয়ে ফটো সেশন করছেন আপনাদের মোহাম্মদ ইউনূস। সামনে 1000 একটা ক্যামেরা, দূর থেকে বিদেশ থেকে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছে। এরকম আর কতগুলো আয়নাঘর এই মুহূর্তে বানাচ্ছেন আপনারা, তৈরি করছেন কতগুলো আয়নাঘর, কোথায় আয়নাঘর বানাচ্ছেন, আর তার জন্য কত টাকা খরচ করছেন আরিফ বিল্লাহ? আমি দিদিকে বলছি, দিদি আপনি অনেক ভালো আছেন মনে হচ্ছে, আজকে ফুরফুরা মেজাজে আসছেন, ভালো লাগতেছে আপনার এই ফুরফুরা মেজাজ, তো ধন্যবাদ। একটি কথা বলতে চাই, বাংলাদেশে আয়নাঘর নতুন করে বানাচ্ছে নাকি পুরাতন আয়নাঘর বের হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথার কারণটা কি? আপনাদেরকে তো আর আয়নাঘরে রাখা হয় নাই, আয়নাঘরে ছিলাম আমি আরিফ বিল্লাহ, আমরা ছিলাম আয়নাঘরে। তা আমাদের তো জল্পনা কল্পনা থাকার কথা। ইলেকট্রিক শকের চিহ্নটা দেখান, আপনার গায়ে ইলেকট্রিক শক দেওয়া হলে ইলেকট্রিক শকের চিহ্নটা দেখান। আপনারা মিথ্যাচার ইলেকট্রিক শক হলে তো গায়ে কালো দাগ হয়ে যায়, সেটা দেখান। আমাদের তো পর্দা ফাঁস করতেই হবে না। আমি জানি আমি সমস্যা হয়ে গেছে, আমি জানি, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি বারবার ধরে আয়নাঘরে পর্দা ফাঁস করে দিয়েছি বলে আপনাদের সমস্যা হয়ে গেছে। তা আপনি আরিফ বিল্লাহ অ্যাকচুয়ালি কোন পক্ষের এই মুহূর্তে, জামাতের পক্ষের না বিএনপির পক্ষে? কারণ জামাত আর বিএনপি তো এখন আদায় কাজকলা হয়ে গেছে। জামাত বলছে সংস্কার চায় আর বিএনপি বলছে নির্বাচন চায়। আপনি একটু কোন পক্ষের বলুন, তাহলে আমার প্রশ্ন করতে সুবিধা হবে। তাই নাকি দিদি? আপনি তো জানেন আমি রাষ্ট্রের জন্য কাজ করি আর দেশের জন্য কাজ করি, দেশকে ভালোবাসি। আপনারা যারা আমাদের দেশকে নিয়ে মিথ্যাচার করেন, দেশকে ভালোবাসলে কেউ দেশকে বেইজ্জত করে বলুন তো? দেশকে ভালোবাসলে এটা আয়নাঘর সাজিয়ে গুছিয়ে, আপনি তো নিজেও দেখতে পাচ্ছেন ছবিগুলো। আমি জানি না আপনি গেছেন কিনা, আপনাকে ইউনূস ডেকেছে কিনা। যদি না দেখে থাকে তাহলে একবার প্লিজ যান, যদি একবার প্লিজ যান তাহলে গিয়ে একবার দেখে আসুন যেটা আয়নাঘর, সেখানে চকচক করছে কোমট। শেখ হাসিনা কি এত উদার মানুষ ছিলেন? তিনি বন্দীদের জন্য ডাবল এক্সস্ট ফ্যান রাখতেন, দামি বাথরুম বানাতেন, নতুন টাইলস দিতেন, নতুন শাওয়ার, নতুন কোমোড দিতেন। এটা কি আদৌ সম্ভব? গ্রিল দেখাচ্ছেন আয়নাঘরে, গ্রিলে এক ফোঁটা জং নেই। আপনিও জানেন ভাই, আমিও জানি একটা আয়নাঘর কিরকম, যদি গুম ঘরে যদি কোথাও গ্রিল থাকে, ঘর থাকে, সেগুলো কিরকম অন্ধকার হয়, কালো কালো হয়, সেখানে ধুলো পড়ে থাকে, ধুলো থাকে, আর সেই সমস্ত জায়গা পুরো চকচক করছে, নতুন রং করা হয়েছে। তৈরির পিছনে আপনার কি হাত ছিল নাকি দিদি? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে আয়নাঘরে কেমন হয়? তৈরির পিছনে আমার জানা দরকার নেই, সারা বিশ্বের লোক জানে। আপনি বলুন, আমার জানা দরকার নেই তো। শুনুন না, আমরা তো লেখাপড়া করে যতটুকু জেনেছি যে ইলেকট্রিক শক দিতে গেলে একটা কাঠের চেয়ার লাগে। শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সমস্ত দেশ তাই জানে। এর জন্য আয়নাঘরে যাওয়ার দরকার হয় না, এর জন্য গুম ঘরে যাওয়ার দরকার হয় না, এর জন্য কোনো জেলখানাতেও যাওয়ার দরকার হয় না। বই খাতা পড়লে, পড়াশোনা করলেই জানতে পারা যায়। আপনি বলুন যে স্টিলের চেয়ারে কোথায়, বিশ্বের কোথায় স্টিলের চেয়ারে ইলেকট্রিক শক দেয়? আমাকে বলুন দেখি। শিখুন, জলে নামতে হবে না, পড়াশোনা করে সাঁতার শিখে নেন। হ্যাঁ দিদি, পড়াশোনা করে সাঁতার শিখে নেন, জলে নামতে হবে না। পড়াশোনা করলেই যদি সব হয়, তাহলে পড়াশোনা করে সাঁতার শিখে নিন। পড়াশোনা করে সাঁতার শিখে নিন? পড়াশোনা করে সাঁতার কেন শিখবো? জলে নেমেই সাঁতার শিখবো না দিদি, পড়াশোনা করে সাঁতার শিখো। ইলেকট্রিক শকটা তো হয় পড়াশোনা করেই জানতে হবে। আপনি যদি সরাসরি ইলেকট্রিক শক স্টিলের চেয়ারে দিতে যান, তাহলে পুরো ঘরটা শক হয়ে যাবে। যুক্তি যখন হারিয়ে যায় মানুষ তখন প্রলাপ বকে, জানেন তো? যুক্তি যখন হারিয়ে যায় মানুষ তখন প্রলাপ বকে। আপনি বলুন না, শেখ হাসিনা কি এত মহান? শেখ হাসিনা কি এত প্রিয়সী? শেখ হাসিনা কি এত উদার? মানে আমারই তো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে শেখ হাসিনা এত উদার যে উনি বন্দীদের জন্য দামি দামি কোমোড রেখেছেন, নতুন কোমোড, নতুন গাঁথনি, নতুন টাইলস। এটা কি বিশ্বাসযোগ্য? শেখ হাসিনা এত উদার ছিলেন?
আমি শেখ হাসিনার আমার শেখ হাসিনার সম্পর্কে না কিছু বলার আছে না সমালোচনা করার আছে, কিন্তু আমি এটুকু বিশ্বাসযোগ্য, এটুকু আমার কাছে কনফিডেন্ট, আমার আত্মবিশ্বাস রয়েছে যে যিনি গুম ঘরে থেকে বন্দীদের উপরে টর্চার করতে চান তিনি বন্দীদেরকে এত স্বাচ্ছন্দ্য দেবেন না দাদা। এত স্বাচ্ছন্দ্যে কোনো বন্দী থাকতে পারে না। আর বাকি বন্দীরা কোথায় গেল? আইনগুলো ভেঙে ফেলা হচ্ছে, নতুন করে সংস্কার করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে কেন? কেন সংস্কার করা হচ্ছে কেন? সংস্কার করা হচ্ছে কেন? বছর ঠেলা। এক সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। থ্যাংক ইউ সো মাচ। সংস্কার হচ্ছে। আমি বলে রাখি, যদিও সৈকতের এখানে ইন্টারেস্ট থাকবে না, তার সত্ত্বেও সবাইকে বলে রাখি যে আয়নাঘর নাকি সংস্কার করা হচ্ছে। আপনারা কেউ শুনেছেন কোনো ক্রাইম সিন, কোথাও কেউ মারা গেলে রক্ত বেরিয়ে গেছে, খুন হয়েছে, সেই ক্রাইম সিনটা লোকের সামনে দেখানোর আগে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়? আয়নাঘর সংস্কার করা হচ্ছে। আপনারা কি আয়নাঘর ইউজ করবেন নাকি এটাকে জাদুঘর বানাবেন, যন্তর মন্তর বানাবেন? হাসিনার জন্য রেখে দিব, শেখ হাসিনার জন্য। আচ্ছা, কতগুলো আয়নাঘর বানাচ্ছেন বলুন তো আমাকে, পরপর আমি নোট নিয়ে নিই, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে স্টোরি করতে। কতগুলো আয়নাঘর বানাচ্ছেন? সেটাই বলো, শেখ হাসিনার জন্য বানিয়েছি সেটাই বলো। ওই তো সত্যি কথা বেরাইছো তো, শেখ হাসিনার জন্য বানিয়েছো সেটাই বলো। শেখ হাসিনার জন্য আয়নাঘর বানিয়েছো সেটাই বলো। এই জন্য তো যত্ন করে বানিয়েছেন আয়নাঘর। সেগুলো রেখে দিচ্ছি পরিপাটি করে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি বলে দিলেন এই আয়নাঘর আসলে শেখ হাসিনার জন্য বানানো হয়েছে, তাই জন্য একটু দামি কমোড দেওয়া হয়েছে, দামি টাইলস দেওয়া হয়েছে। আরিফ বিল্লাহ বাংলাদেশের আম জনতা দলের নেতা, তিনি নিজেই এখানে এসে স্বীকার করলেন, কনফেস করলেন যে আসলে এই আয়নাঘরটা বানানো হয়েছে, এই গুমঘরটা বানানো হয়েছে শেখ হাসিনা যদি দেশে ফেরে তাহলে শেখ হাসিনাকে রাখার জন্য বানানো হয়েছে। আমার কিছু বলার নেই। একটা প্রশ্ন রক্তিম বাবু রয়েছে। আপনি এক্ষুনি বললেন, আরিফ ভাই আপনি এক্ষুনি বললেন আপনি নাকি আয়নাঘরে ছিলেন, তাই তো? তাহলে আয়নাঘরে থাকলে আপনাকে যদি ইলেকট্রিক শক নিশ্চয়ই দেওয়া হয়েছে এবং আপনাকে অত্যাচারও করা হয়েছে, তার কোনো চিহ্ন আছে কি আপনার শরীরে? যদি একটু দেখান আমি খুব খুশি হব। প্যান্ট খুলে দেখানো যায় না দাদা? ও প্যান্টের মধ্যে প্যান্টে মেরেছে আপনার? প্যান্টে মেরেছে আপনি? মানে উপরে মুখ চোখে মারলো না, খালি প্যান্টেই মারলো? মানে কোমরের তলায় মারে এখানে আয়নাঘরে? কোমরের তলা, একটা নতুন তথ্য জানা গেল যে আয়নাঘরে কোমরের তলায় মারা হয়, উপর দিকে মারা হয়, বিশেষ প্রকারের টর্চার। তাহলে এই যে লেখা হলো ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক কি কোমরের তলায় দেওয়া হয়েছে? এই যে একজন যে ঘুরছেন, এই যে ফটোশুটের আগে ট্রায়ালারে একজন ঘুরছেন চেয়ারে বসে বসে, গোল 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 ঘুরছেন, সেলুনে যেরকম চেয়ার ফেয়ার দেখি আমরা, যে উনি কি ওখানে বসে বসে কি শকের ট্রায়াল নিচ্ছিলেন নাকি দেখছিলেন যে চেয়ারটা কেমন ঘোরে? কি হচ্ছিল বলুন তো? দাদা আপনার কাছে কি মনে হয় ওখানে কি আপনি এসে চুল কাটতেন নাকি? হ্যাঁ, কি বলছেন? ওখানে আপনি এসে কি চুল কাটতেন যে চেয়ার ঘুরছে? দেখুন, যদি চুল কাটতে হয় কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের দেশে এর থেকে ভালো চেয়ার বানাই। আপনারা তো অনেক কিছু আমদানি করেন, এখান থেকে নিয়ে গিয়ে সাজান, তাহলে একটু বিশ্বাসযোগ্য হতে পারে। না না, দেখতে পাওয়া যাচ্ছে তো, মানে সেলুনের মতোই চুল কাটার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আরিফ বিল্লাহ, বলছিলাম যে কতগুলো আয়নাঘর বানাচ্ছেন আপনারা, আর কতগুলো কনস্ট্রাকশন রয়েছে, কিন্তু টাকা পাবেন কোত্থেকে? আর তো টাকা আসবে না, সব তো বন্ধ হয়ে গেছে টাকা পয়সা। আর কি করে বানাবেন আয়নাঘর? আর আয়নাঘর কি করে বানাবেন? এত খরচ করে বানালেন যে, বাকি আয়নাঘরগুলো শেষ করবেন কি করে? যতগুলো শেখ হাসিনা বানিয়েছিল রয়ের ইন্ধনে ভারতের পরামর্শে, ঠিক ওগুলোই আছে, ওগুলো ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ভেঙে নতুন করছেন? ওগুলো থাকবেন বলে নাকি নিজেরা? আয়নাঘর কি ফ্ল্যাট নাকি? হাসিনার জন্য একটা স্পেশাল রাখা হয়েছে, যেটা হাসিনা বানিয়েছিল, সেটা পরিষ্কার করা হচ্ছে। পুরনো আয়নাঘর কিনলাম আমি দেবাশিসদার কাছে, দেবাশিসদা আমি বুঝতে পারছি না, পুরনো আয়নাঘর নিলাম, সেই আয়নাঘরকে রংচং করে সুন্দর করে সাজালাম, তারপর আমরা থাকতে শুরু করলাম। আয়নাঘর কি কোনো পুরনো বাড়ি, পুরনো বাসা, পুরনো ফ্ল্যাট যে সেকেন্ড হ্যান্ড কিনে রিনোভেট করে আপনারা থাকবেন? হাস্যকর যুক্তি দেবাশিস চৌধুরী, প্লিজ। না, উনি এটা তো নিজের স্বীকারোক্তি করলেন যে ওরা শেখ হাসিনার জন্য বানাচ্ছে, তার মানে পরিষ্কার হচ্ছে নতুন করে বানাচ্ছে ওরা, পুরো পৃথিবীকে একটা মানে এরা শো করছে এরা। আমি শুনছি, আপনার কাছে আসছি, প্লিজ 2 মিনিট একটুখানি দেবাশিস দ্বারা অডিও রাখো। একদম পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন এনাদের কাছে কিছু বলার নেই, কোনো কিছু রাখার নেই, কোনো তথ্য নেই, পুরোটা একটা মিথ্যার উপরে ভিত্তি করে এরা এই যে বিষয়টা দাঁড় করিয়েছে। তো বাংলাদেশে কিন্তু লজ্জার বিষয় যেটা, মানে দুঃখ যেটা হয়, কেননা পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের সঙ্গে একটা যোগসাযোগ আছে বাংলাদেশের, স্বীকার করুক যা না করুক। যখন ধানমন্ডিতে শেখ মুজিবুরের বাড়িটাকে যখন জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হলো, যে নির্মমভাবে বঙ্গবন্ধুর ঘর ভেঙে দেওয়া হলো, তখন রত্তিভর লজ্জা এদের হলো না? নির্লজ্জ বেহায়া, এমন বেহায়া জাতি, তোমাদের লজ্জা হওয়া উচিত।
যে বঙ্গবন্ধু যে তোমাদের দেশ তৈরি করে দিল, আমাদের কথা ছেড়েই দিলাম, তার বাড়িকে জেসিবি দিয়ে ভেঙেছো, তারপর এইসব নক্কারজনক গতিবিধি তোমরা করছো, তোমাদের লজ্জা হয় না? রত্তিভার লজ্জা নেই? কি কি শিক্ষা পেয়েছো? আমরা তো ঠিক আছে বই পড়ে সাঁতার শিখবো, মাদ্রাসায় তুমি কি শিখেছো? কি শিখেছো মাদ্রাসায়? তোমার মৌলবী মৌলানা কি শিখিয়েছে? এই বেঈমানি শিখিয়েছে, নেমো খারাপি শিখিয়েছে। যখন বাড়িটা ভাঙলো তখন লজ্জা করেনি, আর এখন এইসব কাচের ঘর দিয়ে নাটক হচ্ছে। 32 ধানমন্ডি ভাঙার পরে সেখানে সবাই আয়নাঘর খুঁজছিলেন, তার নিচে যে বেসমেন্ট রয়েছে, বেসমেন্টে যেখানে গাড়ি পার্ক করা থাকে বা লিফটের যে ঘর আছে সেখানে পর্যন্ত ওনারা গিয়ে আয়নাঘর খুঁজছিলেন। ওনারা পাগল হয়ে গেছেন আয়নাঘর করে করে, কোথাও আয়নাঘর খুঁজে পাচ্ছিলেন না। লাস্টে নিজেরাই টাকা পয়সা দিয়ে চাঁদা তুলে একটা আয়নাঘর বানিয়ে নিলেন। 6 মাস সময় লাগলো ঠিকই, কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড মোটামুটি একটা আয়নাঘর বানিয়ে নিয়েছেন। উনি নিজেই বললেন, স্বীকার করলেন যে আয়নাঘরটা বানিয়ে নিয়েছেন। আসিফ বিল্লাহ, আমার মনে হয় কি আপনাদেরকে বোধহয় সম্ভবত পাবনায় যে জিনিসটা আছে আর কি, মানে আমাদের এখানে রাঁচি, পাবনায় যেটা আছে, হ্যাঁ ওইখানে যেতে হবে আপনাদের বোধহয় কয়েকদিন পরেই। যা সিচুয়েশন তৈরি করছেন আপনারা, পাগলাগারদ ছাড়া আপনাদের কোনো জায়গা নেই, কিন্তু কোনোভাবেই আপনাদের ট্রিটমেন্ট সম্ভব না। চলে আসুন, চট করে চলে আসুন, একদম ফ্রিতে করিয়ে দেব। আমরা আপনাদের জন্য অনেক কিছু করেছি, আরো করতে চাই। আপনাদেরকে খাইয়ে মুশকিল হচ্ছে না, আমরা চট করে চলে, থ্যাংক ইউ সো মাচ আরিফ বিল্লাহ, আমরা চট করে চলে যেতে পারি, কিন্তু আপনারা আর চট করে আসতে পারবেন না। শুনে নিন, আমি সৈকতের কাছে আসার আগে বলি যে এই মুহূর্তে যেটা এই মুহূর্তের সবথেকে বড় খবর তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একসঙ্গে যে আজকে প্রেস কনফারেন্স করলেন এবং যৌথ বার্তা দিলেন, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে এরপর বাংলাদেশের বিষয়ে যাবতীয় শেষ সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নেবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কি সিদ্ধান্ত নিতে পারেন নরেন্দ্র মোদী, এই মুহূর্তের সব থেকে বড় খবর, গুরুত্বপূর্ণ যে যে সম্ভাবনাগুলো সামনে আসছে সেগুলো আমি একবার করে পরপর দেখি। আমি আসছি সৈকতের কাছে, সময়ও শেষ হয়ে আসছে। যে সিদ্ধান্তের মধ্যে আর কোনো রকম ভাবে আমেরিকা ইন্টারফেয়ার করবে না, এরপর বাংলাদেশ সংক্রান্ত শেষ কল নেবে নরেন্দ্র মোদী, অর্থাৎ শেষ সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নেবেন। এমনকি আমেরিকার ফান্ডের রাস্তাও বন্ধ হয়ে গেছে, কারণ ডিপ স্টেটের তরফ থেকে আর কোনো রকম সাহায্য আসবে না, তার গ্যারান্টি ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিয়েছেন। এবার কি কি করতে পারেন নরেন্দ্র মোদী? প্রথম যে পয়েন্ট, সীমান্ত সিল করা হতে পারে, একদম না একটা মশা মাছি পর্যন্ত এপারে আসে তার বন্দোবস্ত করা হতে পারে, এবং সেই পথে যারাই সামনে বাধা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে। আর কিন্তু মানবদরদী গান গেয়ে হবে না, এখানে কেন গুলি চললো, ওখানে কি চললো, এখানে কেন চললো, এবার গুলি মিসাইল যাকেই চলুক না কেন, যদি কাজের মাঝখানে কেউ বাধা দেয় ফাইনাল কল কিন্তু ভারতই নেবে। সীমান্তে কিন্তু এরপর একদম কড়া অ্যাকশন চলবে, রেডি হয়ে থাকুন সবাই। নেক্সট, সীমান্তে আরো বেশি বিএসএফ মোতায়েন করা হতে পারে। নেক্সট, আরো কড়া নজরদারি চলবে এবং এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হতে পারে, যেগুলো অন্যান্য জায়গাতে হয়েছে, পাকিস্তান সীমান্তের ক্ষেত্রে হয়েছে। এবার কিন্তু যখন সিদ্ধান্ত হয়েই গেছে যে আমেরিকা আর কোনো ইন্টারফেয়ার করবে না, পুরোটাই আমাদের দেশের সিদ্ধান্ত, তখন কিন্তু সেখানে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হতে পারে। নেক্সট, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হতে পারে, যাতে বাংলাদেশ কোনো রকম যারা এই ধরনের এত কিছুর পরও যারা এখনো পর্যন্ত বাদরম করছেন বা কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। বিদ্যুৎ বা জল বন্ধের ক্ষেত্রেও কিন্তু যদি এখনো পর্যন্ত তারা না মানে বা না শোধরায়, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে ভারতের তরফ থেকে। খাদ্যদ্রব্য রপ্তানি থেকে শুরু করে বস্ত্র শিল্প বা কাঁচা মাল, সেগুলো পর্যন্ত বন্ধ হতে পারে। এমনকি ইউএস এর জন্য ভিসা, যার জন্য দিল্লিতে আসতে হয় বাংলাদেশিদের, সেই ইউএস ভিসার ক্ষেত্রেও কিন্তু, মাফ করবেন, ইউরোপ ভিসার জন্য কিন্তু আমাদের দেশে আসতে হয়। সরাসরি ইউরোপের কোনো এম্বাসি নেই বাংলাদেশে যেহেতু, সেই রাস্তাটাও কিন্তু বন্ধ হতে পারে। কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত সিচুয়েশন হলে সৈকত, বামপন্থী দলেরা কি করবে? বাংলাদেশের জন্য, শেখ হাসিনাকে ফেলার জন্য এরা এবার কি করবে? শুনে আমি একটা অ্যাড করে দিই, সৈকত আপনি বলবেন, আমি শুধু একটা অ্যাড করে দিই। নরেন্দ্র মোদীর উপরে, ভারতের উপরে সব রাখা হয়েছে, ফাইনাল কল নেবে পরিষ্কার, কিন্তু মনে রাখতে হবে ট্রাম্পের ক্যাবিনেট, মানে ট্রাম্পের মন্ত্রিসভার মেম্বারদের নাম শুনুন: কাশ পটেল, হরেরাম কৃষ্ণ, জয় ভট্টাচার্য, তুলসী গাবার্ড, হরমিত ঢিলন, বিবেক রামাস্বামী, প্রত্যেকটা সনাতনী হিন্দু এখন ট্রাম্পের ক্যাবিনেটে রয়েছে। একদম প্রচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে ট্রাম্প নিজের ক্যাবিনেট সাজিয়েছে। সেই জন্য ভারত সরকার আর ট্রাম্প সরকার মিলে ইসলামিক র্যাডিক্যালিজমের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেবার অবশ্যই নেবে। সৈকত, কি করবেন আপনারা এবার? ভারতীয়দের নিরাপত্তা কোথায়? ভারতীয়দের, আমার দেশের যারা সুসন্তান, তাদের পায়ে বেড়ি পড়ার ছবিটা কি আপনারা দেখাবেন একবার?
আমেরিকায় প্রধানমন্ত্রী গেলেন, ভারতীয় এক গাদা ছেলে মেয়ে যাদের পায়ে শিকল বেঁধে চণ্ডীগড়ে কালকে দুপুরবেলা আর একটা ফ্লাইট নামবে, সেই নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? আদানির ব্যবসা বাংলাদেশে বন্ধ হচ্ছে না কেন? বিদ্যুৎ তারা ভারতীয় নয়, তারা ভারতীয় নয়। গৌতম আদানি ভারতীয়, গৌতম আদানি ভারতীয়, না না গৌতম আদানি ভারতীয়। আদানি নিয়ে প্রশ্ন করলে ব্যক্তিগত বিষয়। আপনাদের ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আমার মাঝখানে ডিস্টার্ব করছেন। মাঝখানে এই রাজ্যে তৃণমূল বিজেপি প্রাইমারি চাকরি 2 বার বিক্রি করলো, সেই নিয়ে আপনারা আলোচনা করলেন না। বাংলাদেশ আমেরিকা ট্রাম্পে চলে গেলেন, প্রাইমারি চাকরি দুর্নীতিতে তৃণমূল বিজেপি 2 নেতারা অভিযুক্ত, তাই নিয়ে বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছিলেন, আজাদি স্লোগান দিয়েছিলেন, আর এখন আপনারা বাংলাদেশের হিন্দুদের জন্য একটা শোক প্রস্তাব রাখলেন না, করতে দেশের প্রধানমন্ত্রী পারে না, রাখলেন না। কথা কি বলবে? আজকে ভালোবাসার দিনে ঘৃণার বার্তা ছড়ানো বন্ধ করুন। ভালোবাসার মধ্যেই আমি দেবাশিসদাকে অনুরোধ করব, দেশের সংখ্যাগুরুদের ধর্মকে সম্মান দেয় না, তাদের কাছে এখন শিখতে হবে, তাদের কাছে শিখতে হবে, তাদের কাছে শিখতে হবে আমাদের যে নরেন্দ্র মোদী কি বলবেন কি বলবেন না। যারা দেশের মানুষকে সম্মান দেন না, যারা কুম্ভকে সম্মান দেন না, যারা দেশের সীমান্তকে সম্মান দেন না, যারা দেশের সেনাবাহিনীকে সম্মান দেন না, তাদের কাছে শিখতে হবে আমাদেরকে। কিছু বলার নেই। বামপন্থীদেরকে সালাম, বামপন্থীদেরকে সালাম। সময় শেষ। মানুষের জন্য খুঁজে পাবেন না। বাংলাদেশ পুনর্গঠন, বাংলাদেশের স্বাধীনতা সময় একদম শেষ। আমি ক্লোজ করব। এক লাইন রক্তিম দা, অবদানকে শুধু বিজেপি আরএসএস এর কয়েক জনকে দিয়ে চামচাকে দিয়ে অবদানের নমুনা রেখে দিয়েছি, অবদানের নমুনা রেখেছি। এক লাইন জাস্ট এক লাইন রক্তিম দা, এক মিনিট রক্তিম দা, এক লাইন শেষ। আমার কাউন্ট না করলে কি করে বলবো? আপনি বলুন, আপনার অডিও দেওয়া আছে। আমার বক্তব্য হচ্ছে গত 75 বছর বিধানসভায় কথা প্রস্তাব নিয়েছেন বামপন্থীরা, কংগ্রেসীরা বাংলাদেশের বিরুদ্ধে কথা প্রস্তাব নিয়েছেন পাকিস্তান এবং বাংলাদেশের ঘটনাগুলোর উপরে। একটাও প্রস্তাব দেননি। সময় শেষ, সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এই নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করব, কারণ সত্যি জানার ইচ্ছে রয়েছে, প্রশ্ন করার ইচ্ছে রয়েছে। তাসলিমা নাসরিনকে যারা আমাদের রাজ্যে জায়গা দিতে পারলো না, যারা বাংলাদেশে হাসিনা সরকারকে সরানোর জন্য রাস্তায় আজাদি আজাদি স্লোগান দিল, তাদের মন প্যালেস্তাইনের জন্য কাঁদে, গাজার জন্য কাঁদে, কিন্তু বাংলাদেশে হিন্দুদের জন্য কাঁদে না। এতটাই হিপোক্রেসি, এতটাই দ্বিচারিতা। এরা শুধুমাত্র গরুর মাথা খেয়ে গেল, পাক সার্কাসে দাঁড়িয়ে গরুর মাথা খেয়ে গেল, কিন্তু সম্মান দিতে শিখলো না, না ভারতীয়কে, না সীমান্তকে, না ভারতীয় সেনাকে। শুধু গরুর মাথা খেয়ে একটা দল নিজের ধর্ম পালন করে গেল। আর কিছু বলার নেই। সময় শেষ। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।